আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদের গুণগত রসায়ন মানে কোয়ান্টাম মেকানিক্সের 3 নাম্বার ক্লাস। চলো, গতদিন একবারে দুইটা দেখেছিলে, একটা দেখছিলা, সরি। আজকে একবারে দুইটা দেখতে হবে। সো বোর পরমাণু মডেল নিয়ে কথা বলবো। গতদিন তো আমাদের রাদারফোর্ডের মডেল হয়েছিল এবং একটা সারপ্রাইজ খাইছিলাম লাস্টে, মনে আছে? হঠাৎ করে ক্লাস শেষ হয়ে গেছিল। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা দেখতে হবে, প্রয়োগ দেখতে হবে, আর বর্ণালী নিয়ে আলোচনা। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এই অধ্যায়ের, বলা যায় বর্ণালী হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। এখান থেকে প্রচুর সিকিউ আসে, এমসিকিউ আসে এবং ম্যাথও আসে, প্রচুর পরিমাণে ম্যাথ। একটি পরমাণু কারণ, আচ্ছা, সিয়াম হোসেন যে প্রশ্নটা করছো তার 1 নাম্বারটা কারেক্ট, 2 নাম্বারটা ভুল। আচ্ছা, তো বোর পরমাণু মডেল কিভাবে আসছে? এই যে বোর ভদ্রলোক তো দিছেন, বাট কিসের ভিত্তিতে দিলেন? প্রথম কথা হচ্ছে রাদারফোর্ডের মডেলের কিছু ত্রুটি খুঁজে বের করলেন। সো ত্রুটি কই ছিল? ত্রুটি খুঁজে পাইছিলেন হচ্ছে এই ভদ্রলোকের কথা অনুযায়ী, যে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল বলছিলেন যে কোনো চার্জ যদি ঘোরে, ইট শুড রেডিয়েট সাম এনার্জি। সো এনার্জি রেডিয়েট করলে তো ওর চলার পথের ব্যাসার্ধ ছোট হয়ে যাবে, ছোট হইতে হইতে একসময় সেন্টারে পড়ে যাবে। তার তো হওয়ার কথা না এরকম, তাই না? সো এই যে সমস্যাটা ধরতে পারলেন ম্যাক্সওয়েলের কথা অনুযায়ী, তারপরে সমাধান খুঁজে পাইলেন কোথায়? সমাধান পাইছিলেন এই যে চুলবিহীন ভদ্রলোক, মাথায় চুল নাই, তো উনার কথা থেকে। অসম্ভব জ্ঞানী একজন লোক, অসম্ভব ভালো একজন বিজ্ঞানী, ভালো বলতে অনেক নলেজেবল, ম্যাক্স প্ল্যাঙ্ক। সো এই দুইজনের নামের মধ্যে যেহেতু ম্যাক্স আছে, আমরা প্রায় পেঁচায় ফেলাই। খবরদার খবরদার, সাবধান কিন্তু। এইখান থেকে হচ্ছে সমস্যা খুঁজে পাইছিলেন, এখান থেকে সমস্যা খুঁজে পেয়েছিলেন। আচ্ছা, এই রবিন, এ নাম কি একটু জানো? আরিফ ভাই ক্লাসে, জাস্ট হোয়াটসঅ্যাপে বলে দাও আরিফ ভাই ক্লাস নিচ্ছে। সমস্যা খুঁজে পেয়েছিলেন, আর এই ভদ্রলোকের কাছে হচ্ছে সমাধান পেয়েছিলেন, সমাধান। এবং তোমরা জেনে খুশি হবা যে এই ভদ্রলোককে, ম্যাক্স প্ল্যাঙ্ককে, আইনস্টাইন খুবই সম্মান করতেন, খুবই শ্রদ্ধা করতেন। ইনার আইডিয়া থেকে অনেক কিছু জানা গেছে, অনেক কিছু বোঝা গেছে আর কি। সো কোয়ান্টাম থিওরি অফ লাইট উনি যেটা দিছিলেন সেটা অনুযায়ী আইডিয়াটা পাওয়া গেছিল আর কি। সো চলো পড়াশোনা শুরু করি। বোর পরমাণু মডেল মূলত একটা স্বীকার্য নির্ভর মডেল। স্বীকার্য নির্ভর, যেমন রাদারফোর্ডের মডেলটা ছিল এক্সপেরিমেন্ট বেসড, মানে এক্সপেরিমেন্ট করে কিছু ফলাফল পাওয়া গেছিল, সেটার উপরে ভিত্তি করে কথা বলছিল হচ্ছে তোমার কি নাম, রাদারফোর্ড কথা বলছিলেন। আর বোরের মডেলটা কিন্তু এক্সপেরিমেন্ট বেসড না, সেটা পুরোটাই ছিল হচ্ছে আহ স্বীকার্যের উপর ভিত্তি করে। স্বীকার্যের ইংরেজি কি জানো? স্বীকার্যকে ইংরেজিতে বলা হয় পস্টুলেট, POSTULATE, পস্টুলেট। উচ্চারণটা পস্টুলেট, জাস্ট লাইক সিচুয়েটেড। হুম। তো পস্টুলেট জিনিসটা কি আগে একদিন মনে হয় বলছিলাম, আজকে আবারও বলতেছি। কিছু ব্যাপার আছে যে আমি তোমাকে প্রমাণ করে দিতে পারবো না যে কেন এরকম, কিন্তু তুমি যদি আমার কথা মেনে নাও তাহলে তুমি এর প্রয়োগ দেখতে পারবা। তুমি আমার কথার উপর ভিত্তি করে দেখবা যে বাস্তব জীবনে জিনিসপত্র মিলতেছে। সো দ্যাটস হোয়াট ই কল স্বীকার্য, ঠিক আছে? সো বোর পরমাণু মডেলের স্বীকার্যগুলো কি? 1 নাম্বার স্বীকার্য হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত স্বীকার্য। 2 নাম্বারটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত স্বীকার্য। তারপরেরটা হচ্ছে শক্তির বিকিরণ। আসলে এখানে শুধু বিকিরণ না, এখানে হচ্ছে শোষণও ছিল। এখানে হচ্ছে শোষণ বিকিরণ সম্পর্কিত স্বীকার্য, দুইটা একসাথে আর কি। তো এখানে শুধু বিকিরণ লেখা আছে যদিও, শক্তি শোষণ বিকিরণ সম্পর্কিত স্বীকার্য, 3টা স্বীকার্য। এই স্বীকার্যটা দিছিলেন হচ্ছে, এই স্বীকার্যটা দিছিলেন ম্যাক্স প্ল্যাঙ্কের কথার উপর ভিত্তি করে, ম্যাক্স প্ল্যাঙ্ক। আর এই যে প্রথম স্বীকার্যটা, এটা ছিল ম্যাক্সওয়েলের কথার উপর ভিত্তি করে, ম্যাক্সওয়েলের কথার উপর ভিত্তি করে। আর এটা ছিল ম্যাক্স প্ল্যাঙ্কের কনসেপ্ট অনুযায়ী, ঠিক আছে? আচ্ছা, ওকে, এবার চলো 1 নাম্বার স্বীকার্য, যেটা স্থায়ী কক্ষপথ বা স্থির কক্ষপথ, বিভিন্ন বইতে বিভিন্ন নামে লেখা থাকে, বা শক্তি স্তর সম্পর্কিত স্বীকার্য। চিন্তা করে দেখো, এই যে যে বস্তুটা স্থায়ী কক্ষপথ, এইটাকে উনি নাম দিছিলেন কি বলতো? শক্তি স্তর। অর্থাৎ আগে রাদারফোর্ডের মডেলে কক্ষপথ শব্দটাকে ব্যবহার করছিল। কেন করছিল? কারণ সে এই মডেলটার, ওই যে পরমাণু মডেলটার মিল খুঁজে পেয়েছিল হচ্ছে কার সাথে? সৌরজগতের সাথে। তো সৌরজগতে গ্রহগুলো যেখান থেকে ঘোরে আমরা ওইটাকে কি বলি? কক্ষপথ বলি না, অরবিট বলি। সো এই জন্য উনি বলছিল কক্ষপথ। তো এই কক্ষপথটাকে বোর এসে বললো এটা নর্মাল কোনো কক্ষপথ না, এটাকে বলতে হবে স্থায়ী কক্ষপথ। তার কারণ রাদারফোর্ডের কনসেপ্ট অনুযায়ী পরমাণুতে ইলেকট্রন যেখান থেকে ঘুরতেছে ওইখান থেকে তো ঘুরতে ঘুরতে পড়ে যাওয়ার কথা, এটা পড়বে না। শক্তি স্তরটা না স্থায়ী,
আমার কথা বুঝছো? কোন একটা জায়গায় ফিক্সড অরবিট বলে, ইংরেজিতে বলে ফিক্সড অরবিট অর এনার্জি লেভেল বলে ডাকতেছিলেন ওটাকে। তো সেখানে কি বলছে, পরমাণুতে ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তির কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে অনুমোদিত, প্রথম কথা এটা, এখানে তোমাদের বাড়ি লাগার কথা যে অনুমোদিত মানে কি পরে বলবো। বৃত্তাকার স্থায়ী কক্ষপথে নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তন করে, উনি বৃত্তাকার বলেছিলেন, যে কথাটা রাদারফোর্ডও বলছিলেন মোটামুটি আর কি। আচ্ছা, এখন বৃত্তাকার মানে কি বলো তো, 2D নাকি 3D বলো? বৃত্তাকার মানে কি, 2D নাকি 3D? 2 ডিমেনশনাল। আচ্ছা, রাইট। সো রাদারফোর্ডের মডেলের মতোই বোরের মডেলও ছিল কিন্তু 2D। এটাকে আমাদের অনেক বইতে অনেক রকম বলছে, বাট তোমরা একটু ফার্দার স্টাডি করে দেখো, সব বই মিলাই দেখো, আসলে 2Dর কথা বলা হয়েছে, 3D না। বরং এই যে 3Dর কথা বলে নাই, এইটাই বোরের মডেলের একটা ত্রুটি। আচ্ছা, নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তন করে এই স্থায়ী কক্ষপথগুলোকে শক্তি স্তর বলা হয়। স্থায়ী যে কক্ষপথ, অর্থাৎ যে কক্ষপথ এরকম ঘুরতে ঘুরতে পড়ে যাবে না, ফিক্স এক জায়গা দিয়ে ঘুরবে, ওটাকে আমরা কি নামে ডাকবো? শক্তি স্তর বলে ডাকবো। ওই টাইপের কক্ষপথের কথা বুঝায় নাই, বুঝাইছে এমন একটা কক্ষপথ যাকে যদি এইখানে অ্যালাউ করা হয় যে তুমি এখান দিয়ে ঘুরতে পারো, তারপরে যদি আবার ভিতরের দিকে এইখানে অ্যালাউ করা হয়, তাহলে সে ওইখান দিয়ে ঘুরবে। দেয়ার ইজ নো প্যাথ ইন বিটুইন। এখান থেকে ঘুরতে ঘুরতে সে কখনো এই পথে আসবে না, অর্থাৎ এই যে হলুদ রং দিয়ে যে অংশটুকু আঁকলাম, এইরকম কোনো অবস্থা সৃষ্টি হবে না। আমার কথা কি বুঝিয়াছো? যদি তোমার জায়গার অনুমতি দেওয়া হয় এখান থেকে ঘুরতে পারো অথবা এখান থেকে, তাহলে তুমি এখান থেকে অথবা এখান থেকে ঘুরবা, এর মাঝখানে কোনো জায়গা নাই। তোমরা ব্যাপারটা ভেবে দেখো, এইভাবে চিন্তা করো, ধরো এইটা একটা ক্লাসরুম, তো এই ক্লাসরুমে এই যে পিঙ্ক কালারের দাগগুলো, এগুলো হচ্ছে বসার বেঞ্চ, লো বেঞ্চ। আর হলুদ রঙের যেগুলো, এগুলো হচ্ছে হাই বেঞ্চ। এই যে হলুদ রঙের যে দাগগুলো, এগুলো হচ্ছে হাই বেঞ্চ। সো আমি তোমাদেরকে বলে দিলাম যে তুমি চাইলে এই লাইনের উপরে যে কোনো জায়গায় থাকতে পারো, অথবা তুমি এই লাইনের উপরে যে কোনো জায়গায় থাকতে পারো। দিজ আর ইউর অ্যালাউড স্পেসেস। এই জায়গাগুলো তোমার জন্য অনুমোদিত, বাট নোওয়্যার ইন বিটুইন। এই দুইটা অ্যালাউড জায়গার মাঝখানে কোনো জায়গা নাই তোমার জন্য অ্যালাউড। বুঝিয়াছো? ব্যাপারটা ঠিক এরকম। এই শক্তি স্তরটাও, এই নিউক্লিয়াস থেকে এই ডিস্টেন্সটাও তোমার জন্য অ্যালাউড, আবার নিউক্লিয়াস থেকে এই ডিস্টেন্সটাও তোমার জন্য অ্যালাউড। ওকে, ফাইন। তাহলে নোওয়্যার ইন বিটুইন, এর মাঝখানে কোনো জায়গায় তোমার জন্য অ্যালাউড না। ঠিক আছে? যদি অ্যালাউড হতো, তাহলে রাদারফোর্ডের মডেলে যেভাবে কথাগুলো বলছিল ওরকম ঘুরে পড়ে যেত। ঠিক আছে? তো উনি ঘোরার পথ বন্ধ করে দিলেন এই কথা বলে। পরের কথা কি, এসব কক্ষপথে আবর্তনের সময় ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করে না। ভালো করে বোঝো, শক্তি শোষণ বা বিকিরণ করে না। অর্থাৎ রাদারফোর্ডের মডেলে যে ত্রুটিটা ছিল ম্যাক্সওয়েলের, ওরা নাকি কয়েকজন শুনতে পাচ্ছে না। ঘটনাটা কি? ইজ এভরিথিং ওকে? আচ্ছা, তোমাদের মনে হয় হেডফোনের সমস্যা হয়েছে বাবা, ওটা একটু চেঞ্জ করে দেখো, ইনশাল্লাহ শোনা যাবে। আচ্ছা, এই যে এখন আবার ঠিক আছে, কয়েকজনের মনে হয় তো এখনো সমস্যা হচ্ছে, তাদের নিজেদের হেডফোনের সমস্যা আর কি। আচ্ছা, তাহলে তোমার কি বলে, ওই রাদারফোর্ডের মডেল অনুযায়ী ইলেকট্রন তো ঘুরতে ঘুরতে পড়ে যাওয়ার কথা, বাট এই মডেলে স্পেসিফিক্যালি বলছে সে কোনো রকম এনার্জি রেডিয়েট করবে না, অ্যাবজর্বও করবে না। তার মানে সোজা কথা বলতে গেলে ম্যাক্সওয়েল যে কথাটা বলছিল, যে কোনো চার্জ ঘোরার সময় এনার্জি রেডিয়েট করে, ইলেকট্রনের ঘূর্ণনটা ভিন্ন টাইপের। রাদারফোর্ডের কথাকে বোর এইভাবে মডিফাই করলো যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যাটমিক ডিজাইনটা আলাদা, দেয়ার ইজ সামথিং স্পেশাল অ্যাবাউট ইট। এখানে কোনো একটা স্পেশাল ঘটনা ঘটে যার ফলে সে এনার্জি রেডিয়েট করে না বা এনার্জি অ্যাবজর্বও করে না, যে যেখানে থাকে ওখানেই থাকে আর কি। আচ্ছা, এরপরে কথা কি, নিউক্লিয়াস থেকে ক্রমান্বয়ে দূরবর্তী শক্তিস্তর সমূহকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রভৃতি শক্তিস্তর বলা হয়। শক্তিস্তরগুলোকে এন এর মান অথবা কে শেল, এল শেল, এম শেল এইভাবে প্রকাশ করা হবে আর কি। সো দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য আইডিয়া অফ কোয়ান্টাম নাম্বারস। যে ইলেকট্রন যেখানে আছে সেই জায়গাগুলোকে আমরা যদি নাম্বার দিয়ে প্রকাশ করতে চাই, সেই নাম্বারগুলোকে আমরা বলি কোয়ান্টাম নাম্বার। তো কোয়ান্টাম নাম্বার প্রথম যেটা ধারণা মানুষের কাছে আসছিল সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তোমরা নাম শুনছো 9 সো এই সেই প্রধান কোয়ান্টাম সংখ্যার আইডিয়া বোরের কাছ থেকে দেওয়া। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ প্রশ্ন, যে প্রধান কোয়ান্টাম সংখ্যার আইডিয়া কে দিয়েছিলেন বা কে জনক এটার আইডিয়ার। সো বোর ইজ দ্য ফাদার অফ দ্যাট আইডিয়া, আর কিছুই না। চলো এরপরে, ওহো আমি একটু এখানে দাগাদাগি করে ফেলছি, ওটা একটু মুছে দেই। কক্ষপথ জিনিসটাকে আমরা ইংরেজিতে বলবো হচ্ছে অরবিট, আর শক্তি স্তরকে বলবো হচ্ছে এনার্জি লেভেল। এই কথা দুটো একটু মনে রাখো। এই নামটা কিন্তু রাদারফোর্ডের দেওয়া নাম, আর এটা হচ্ছে বোরের দেওয়া নাম। ঠিক আছে? আমি একটু লিখে দেই যেন তোমাদের মনে থাকে। এটা হচ্ছে তোমার বোরের দেওয়া নাম, আর এই নামে ডাকছিলেন হচ্ছে রাদারফোর্ড, যে নামে ডাকতে বোর নিষেধ করছেন, যে এই নামে ডাইকো না। এই নামে ডাকলে কি মনে হয়, জিনিসটা হচ্ছে ওই যে কক্ষপথের ব্যাপারটা কোত্থেকে আসে, সৌরজগৎ থেকে আসে। সো সৌরজগতের মতো যেহেতু না, ওই নামে ডাইকো না আর কি। ঠিক আছে? যেমন ধরো টেলিফোন দিয়ে মানুষের সাথে যোগাযোগ করা যায়,
আবার মোবাইল দিয়েও তো করা যায়। তো এখন টেলিফোন তো আগে আবিষ্কার হয়েছে, এরপরে আবার মোবাইল ফোন যখন আসছে তখন কেন এটাকে নতুন একটা নাম দেওয়া হয়েছে, কারণ ওইটাতে যে কাজ করা যায় এটাতে তো আরো ডিফারেন্ট কাজ করা যায়। সো ইফ ইউ ডোন্ট নেম দেম ডিফারেন্টলি, ভিন্ন নামে না ডাকো, তাহলে আসলে মানুষ বুঝবে না যে কোনটা দিয়ে আসলে কি করতেছি, কোনটার অ্যাডভান্টেজ কি, কোনটার ডিসঅ্যাডভান্টেজ কি, সবগুলা থেকে একই নামে ডাকা যাবে না। সো রাদারফোর্ড যে নামে ডাকছে এখন একটা ডিফারেন্ট নামে ডাকা লাগবে, দ্যাটস ওয়াই উনি একটা নতুন নাম দিছিল আর কি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, কি অরবিটাল মানে উপশক্তি স্তর? না, নাইম ইসলাম আন্দাজে কথা বললো না, ভুল কথা। অরবিট মানে উপশক্তি, অরবিটাল মানে উপশক্তি স্তর না। আচ্ছা, অনুমোদিত কি সেটা তো একটু আগে বললাম, আমি আরো একবার বলতেছি। অনুমোদিত ব্যাপারটা অনেকেই বোঝে নাই। অনুমোদিত মানে তোমাকে যেখানে অনুমোদন দেয়া হবে, নিউক্লিয়াস থেকে হিসাব নিকাশ করে দেখা যায় এত দূরে ধরো ইলেকট্রন ঘুরতে পারে, অ্যালাউড। এর কাছাকাছি আসতে গেলে দেখা গেল এইখান থেকেও অ্যালাউড, তাহলে এইটাও একটা অনুমোদিত রাস্তা। এই যে এই দূরত্বটা, আবার এইটাও একটা অনুমোদিত রাস্তা। অনুমোদিত মানে ওখানে থাকলেও কোনো সমস্যা নাই, ইট ইজ অ্যালাউয়েবল, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এর মাঝখানে কোনো জায়গায় অ্যালাউয়েবল না। ধরো ব্যাপারটা এরকম, তুমি কোনো ভারী বস্তু যখন বহন করো, তখন তুমি হয় ভূমি থেকে এই উচ্চতায় বহন করতে পারো, এই যে এইখানে রেখে একটা ভারী বস্তু নিয়ে যাওয়া যায়, অথবা তুমি এই উচ্চতায় বহন করতে পারো। এটা অ্যালাউড, এটা অ্যালাউয়েবল। তুমি অ্যালাউ করবা যে ঠিক আছে একটা ভারী বস্তু আমার মাথায় চাপা দিতে পারেন, অর্থাৎ ভূমি থেকে তখন এই উচ্চতায় থাকবে, অথবা আপনি আমার কাঁধের উপরে ফেলে দিতে পারেন, তখন ভূমি থেকে এই উচ্চতায় থাকবে। বাট নো ওয়্যার ইন বিটুইন, এর মাঝখানে দিয়েন না। তোমার কানের উপরে দিলে কানটা ছিঁড়ে যাবে। আমার কথা কি বুঝছো? এটারে বলে অ্যালাউড। অরবিটার শক্তি স্তর একই বলা যায়, কারণটা হচ্ছে কি একই জিনিসেরই দুইজন বিজ্ঞানী এসে দুই নাম দিয়েছেন, বলছেন যে অরবিট নামে না ডাইকা তোমরা কি নামে ডাকো, এনার্জি লেভেল নামে ডাকো, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তো এখন এই যে ওই ওই বস্তুটাই দেখানো হয়েছে। কে এল এম এন কি জিনিস এটা তোমরা সবাই জানো। এন এর মান 1 হইলে কে শেল, 2 হইলে এল শেল, এরকম যাবে আর কি। ইটস টোটালি ফাইন, নর্মাল জিনিস আর কি। এখানে আসলে দেখানোর কিছু নাই। আর এখানে দেখো যে এই কোন একটা শক্তি স্তরে থাকা অবস্থায় যে এনার্জিতে থাকবে, ধরুন এটা 4 নম্বর শক্তি স্তর, তো এখানকার এনার্জি হচ্ছে E4। আর এই যে শক্তি স্তরটা, এটার এনার্জি হচ্ছে তোমার কি E3। সো E4 আর E3 এর মাঝখানে আসলে কোনো জায়গা নাই থাকার, ওইখান থেকে ঘোরার কোনো সুযোগই নাই। যার ফলে ইলেকট্রন তোমার কখনোই এই শক্তি স্তরে ঘুরতে ঘুরতে সেখান থেকে আস্তে করে E3 তে পড়ে যাবে না। E3 তে ঘুরতে ঘুরতে কখনোই তোমার E2 তে চলে আসবে না। এই যে জায়গাগুলো, এগুলো তোমার জন্য অ্যালাউড না। এই যে রেড মার্ক দিয়ে কেটে দিলাম যে এইগুলো তুমি অনুমতি পাও না এইসব জায়গায় থাকার। বুঝিয়াছো? আচ্ছা, কেএলএমএনই কেন, এবিসিডি না কেন? আচ্ছা, এই ব্যাপারগুলো আসছে হচ্ছে স্পেকট্রামের হিসাব থেকে। তো যে ভদ্রলোক, আমি বিজ্ঞানীটার নাম ভুলে গেছি, আমাকে মনে করাই দিলাম, পরে খুঁজে বের করে দিব যে কেন কে বলে। যে বিজ্ঞানী এই স্পেকট্রামের মাধ্যমে এই লেয়ার ডিফারেন্স বুঝতে পারছিলেন প্রথম, তার নাম হচ্ছে কি, কে দিয়ে কি জানি এটা ছিল। হ্যাঁ, আমার পুরো নামটা মনে নাই। সো ওই কে থেকে কাউন্ট শুরু হয়েছিল, দ্যাটস এটাকে কে বলে আর কি, আর কিছুই না। ওকে, এবার আসো সেকেন্ড স্বীকার্য, কৌণিক ভরবেগ সম্পর্কিত স্বীকার্য। এটা কার কৌণিক ভরবেগ জানো? এটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, ইলেকট্রন এর কৌণিক ভরবেগ সম্পর্কিত স্বীকার্য। সো গতদিন আমি আলোচনা একটু করছিলাম, সেটা হচ্ছে তোমার ভরবেগ কি জিনিস। এমভি মানে হচ্ছে ভরবেগ, রৈখিক ভরবেগ বলে এটাকে। আর এমভি আর হচ্ছে তোমার কৌণিক ভরবেগ, এটাকে আমরা বলি কৌণিক ভরবেগ। অর্থাৎ তুমি সরল পথে চলার সময় যে ভরবেগ প্রাপ্ত হও সেটাকে আমরা বলবো সাধারণ ভরবেগ বা রৈখিক ভরবেগ। আর তুমি ওই ওই একই ভর একই বেগ নিয়ে তুমি যখন ঘুরতে যাও, তখন তোমার সাথে রেডিয়াসটা মাল্টিপ্লাই করলে যে ভরবেগ পাওয়া যায় তাকে আমরা বলি কৌণিক ভরবেগ। ফিজিক্স এটা আরো ভালো করে পড়বো তোমরা। সো বোর যেটা বলছে সেটা হচ্ছে একটি নির্দিষ্ট শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট, ফিক্সড। মানে আন্দাজে ঘুরবে না যে হঠাৎ তার বেগ বেড়ে গেল, হঠাৎ তার বেগ কমে গেল, ব্যাপারটা এরকম না আর কি। তার টোটাল কৌণিক ভরবেগটা কনজার্ভড, নির্দিষ্ট, ফিক্সড। এবং সে ফিক্সড মানটা কত? h/2π এর গুণিতক। গুণিতক বলতে কেমন গুণিতক জানো? পূর্ণ সংখ্যার গুণিতক, পূর্ণ গুণিতক এইভাবে বলা উচিত। গুণিতক না বলে পূর্ণ গুণিতক বললে ভালো হয়। আচ্ছা, সো এন তম শক্তি স্তরের রেডিয়াস যদি আমাদের আর হয়, ধরে নিলাম এই যে ব্যাসার্ধটা আছে, এই ব্যাসার্ধটা হচ্ছে আমাদের আর যদি হয়, তাহলে আমরা যেটা লিখতে পারবো যে এইখানে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? mvr, যেক্ষেত্রে এম হচ্ছে ইলেকট্রনের ভর, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, আর আর হচ্ছে তার রেডিয়াস, পথের রেডিয়াস। তাহলে এই যে দেখো এখনো কিন্তু ওই রাশিটাই আছে, এই যে h/2π জিনিসটা এখনো আছে, তার সাথে গুণ হয়েছে কি n, nh/2π। ওই n বলতে কি বোঝাচ্ছে? n বলতে বোঝাচ্ছে শক্তি স্তর, যে শক্তি স্তরে সে অবস্থান করতেছে বা যে শক্তি স্তরে আছে, এই nটা হচ্ছে ওইটা। আশা করি বুঝতে পারছো। সো n এর মান কি কখনো ফ্র্যাকশন হবে? আনসার হচ্ছে কখনো হবে না। কারণ n এর মানটা হলো আমাদের
এন এর মানটা হলো হয় 1 নাইলে 2 নাইলে 3 নাইলে 4। এই কথা বোর একটু আগে বলে আসছে যে এন এর মান ফ্র্যাকশন হবে না, অর্থাৎ যে কথা বারবার বলতেছিলাম নোওয়্যার ইন বিটুইন, মাঝামাঝি কোনো জায়গা নাই। প্রথম শক্তি স্তর নাইলে দ্বিতীয় শক্তি স্তর, প্রথম শক্তি স্তর নাইলে দ্বিতীয় শক্তি স্তর, মাঝামাঝি কোনো জায়গা নাই। সো তোমার এন এর মান যেহেতু ফ্র্যাকশন হবে না, তাহলে h/2 পাই এর সবসময় পূর্ণ গুণিতক আকারে থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন আসো তোমার এখানে আরো কিছু কথা বলা যায়, সেটা হচ্ছে এই জিনিসটাকে অনেক বইতে লেখা থাকবে এরকম দেখবা, mvr ইকুয়াল টু এন এইচ কাট, এটাকে বলে এইচ কাট। এইচ যেমন একটা ধ্রুবক, ওই এইচ কে 2 পাই দিয়ে যদি ভাগ করো, যে নতুন ধ্রুবক হয় তাকেই বলে হচ্ছে এইচ কাট। তোমরা কি বুঝিয়াছ আমার কথা? এটাকে বলে এইচ কাট, উচ্চারণটা এইচ কাট। আর এটার নামটা হচ্ছে কি, এটাকে বলে হচ্ছে রিডিউসড প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, রিডিউসড প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, অর্থাৎ হ্রাসকৃত প্ল্যাঙ্কের ধ্রুবক। এখন হ্রাসকৃত কেন বলে ভাই? কারণটা হচ্ছে এইচ যে প্ল্যাঙ্কের ধ্রুবক ছিল সেটাকে যদি তুমি 2 পাই দিয়ে ভাগ করো কমে যাবে। হ্যাঁ, খুব সুন্দর করে বুঝছে প্রিয়ন্ত ধর, ও বলল কে এর মতো, রাইট। তোমরা ওই গ্যাস ডায়নামিক্স পড়ার সময় অর্থাৎ পরিবেশ রসায়ন পড়ার সময় দেখছিলে না, বড় হাতের আর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার, এটা কি ছিল? এটা ছিল হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। তো একই রকম ব্যাপার যে h/2 পাই এটা আরেকটা কনস্ট্যান্ট, এটাকে বলি আমরা এইচ কাট। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে ইয়াকুব বাবা বেয়াকুবের মতো কথাবার্তা বললো না, ক্লাসের মাঝপথে এসে কয় স্বীকার্য কি? এই বেটা একটু আগে বুঝাইছি, ক্লাসের শুরুর রেকর্ডটা দেখে নিস, স্বীকার্য কি। এটাকে বইতে লেখছে মতবাদ, মতবাদ না বেটা, এটা স্বীকার্য। ওকে, সো আমরা পরের স্লাইডে যাই, দেখি কি বলছে। 3 নাম্বার স্বীকার্য আমাদের শক্তির শোষণ এবং বিকিরণ সম্পর্কিত স্বীকার্য। সো ইলেকট্রন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে উচ্চতর শক্তি স্তরে উঠতে পারে, আবার একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি ছেড়ে দিলে সে হচ্ছে নিম্নতর শক্তি স্তরে চলে আসে। তাহলে ওই যে পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করতেছে ওইটার ফলে আমরা বর্ণালী দেখতে পাই। কথাটা কি দেখো, ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করে যথাক্রমে উচ্চতর শক্তি স্তর বা নিম্নতর শক্তি স্তরে লাফিয়ে চলে যেতে পারে। এই যে স্পেশাল টাইপের লাফানো, এই লাফানোটাকে আমরা কি বলি? কোয়ান্টাম লম্ফ, কোয়ান্টাম জাম্প বলে এটাকে ইংরেজিতে, কোয়ান্টাম জাম্প। মানে ব্যাপারটা কি দেখো, তোমার ধরো কোন একটা শক্তি স্তর এইখানে, আমি জানি না কত বড় করে আঁকবো, আঁকলাম আর কি, আর এখানে একটা শক্তি স্তর, আবার ভিতরে একটা শক্তি স্তর আছে। এখন তোমাদের কি মনে হয় এখান থেকে ইলেকট্রনটা আসলে এখানে যে যাবে কিভাবে যাবে? একটু আগে বোর রাস্তা বন্ধ করে দিছে যে এখান থেকে তুই ঘুরে 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 যাইতে পারবি না, একটু আগে বন্ধ করে দিছিল না? একটু আগে বলছে এই কাজ তুই করতে পারবি না, এটা এটা নিষেধ, এটা নিষেধ। তাহলে আসলে কিভাবে যাওয়া যায়? একটা রাস্তা আছে, পাইছি। সেই রাস্তাটা হচ্ছে, দেখো ঠুডুম করে চলে আসা যায়, একদম ঠুডুম, বুঝেছো? বজ্রপাত, শিস চলে আসলাম। কিন্তু এইটা আসতে গেলে তো ঝামেলা, আসতে গেলেও তোমার বোরের কথা ভায়োলেট করতেছে যে এই দুইটা জায়গার মাঝ বরাবর অনেকক্ষণ ধরে সে অবস্থান করতেছে, বেশ একটা সিগনিফিক্যান্ট টাইম জুড়ে সে ওখানে অবস্থান করতেছে, ওখানে তো থাকাই যাবে না। আমার কথা কি বুঝছো? তাহলে কি করা যায় আসলে? তো বোর নিজেও এটার ব্যাখ্যা জানতো না যে এটা কেমনে গেছে, বাট এতটুকু জানতো যে এটা একটা স্পেশাল টাইপের জাম্পিং, এটা নর্মাল কোনো জাম্পিং না। সেই জাম্পিংটার উনি একটা নাম দিয়েছিলেন, সে নামটা হচ্ছে কোয়ান্টাম জাম্প। এবং ব্যাপারটাকে তোমরা একটু এইভাবে কল্পনা করতে পারো, আমি বলতেছি না যে আমি পুরো হুবহু বুঝাই দিব, বাট একটু এইভাবে কল্পনা করো, এটার উত্তর আমার কাছেও জানা নাই, দিস থিংস আর টু হাই লেভেল ফর মি টু আন্ডারস্ট্যান্ড এন্ড টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড অলসো। তোমরা কি ওই টাইপের পেন্সিল দেখছো ছোটবেলায়? কোন পেন্সিল বলো তো, আমি কি বুঝাইতে চাচ্ছি? বলো তো কোন টাইপের পেন্সিল? এক ধরনের পেন্সিল ছিল, বোঝো নাই এখনো? এখনো বোঝো নাই? কি বলতো পেন্সিল গুলার, আমি তো নামও ভুলে গেছি, কি বলতো? আরে ওই যে অনেকগুলা ছোট ছোট শীষ থাকতো, একটা শেষ হয়ে গেল বা কিছু একটা হইলো, এটারে খুলে নিয়ে তুমি পিছনে দিয়ে যখনই পুশ করতা তখন কি সামনে ওর মতো আরেকটা বেরোয় যেত না? বুঝেছো?
আমাকে একটু বলো, আমার কাছে এটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত স্টাইল তোমাদেরকে বোঝানোর, নট দ্যাট যে এরকম ভাবেই ঘটে, দিস ইজ ওয়ান অফ দ্য সলিউশনস, আই এম নট শিওর। আমাকে একটু বলো, এইখানে যে তুমি শীষটাকে পুশ করছিলা, ওই মাথা দিয়ে ওই শীষটাই কি বেরোইছে? ওইটাই কি বেরোইছে? ওইটা বেরোয় নাই। ওকে যে এনার্জিটা দিছো, ওই এনার্জির ইকুইভ্যালেন্ট কিছু একটা জিনিস এই মাথা দিয়ে বেরোইছে। অ্যান্ড ফর দ্যাট থিং টু হ্যাপেন, এই বস্তুটাকে কিন্তু মাঝখান দিয়ে ট্রাভেল করতে হয় নাই, মাঝখানের এই জায়গা দিয়ে ট্রাভেল করতে হয় নাই। তোমরা মনে হয় আমার কথা বোঝো নাই। ইট ডিডন্ট হ্যাড টু কাম থ্রু দিস ওয়ে। বুঝছো? এটা বেশি বোঝার দরকার নাই, হালকা একটু ফিল করার চেষ্টা করো। পুরো ফিল আসবে না, কারণ তোমাদেরকে বলছিলাম কোয়ান্টাম মেকানিক্স এর শুরুতেই যে বোরের একটা কথা আছে যে কোয়ান্টাম মেকানিক্স পড়ার সময় তুমি যদি প্রোফাউন্ডলি শকড না হও, অর্থাৎ তুমি যদি সবকিছুতেই বলো যে আমি বুঝছি, তার মানে আসলে তুমি কিছুই বোঝো নাই। কারণ এখানে অদ্ভুত অদ্ভুত সব ব্যাপার ঘটে। এই ব্যাপারগুলো আসলে সাধারণত আমাদের দৈনন্দিন জীবনের এক্সপিরিয়েন্সের সাথে মেলে না, বুঝছো? সো ওই জিনিসগুলো আসলে বোঝার মতো কোনো বিষয় না যে কিভাবে ঘটলো, বাট এটা তো ঘটে, এটা তো ঘটে, এটা ঘটে, তার অজস্র প্রমাণ আছে। কিন্তু কেন যে এরকম ঘটে তার ব্যাখ্যা আমাদের কাছে নাই, কিভাবে ঘটে আমাদের কাছে নাই ব্যাখ্যা, বাট এটা ঘটে, ঘটতে দেখা যায়। সো ইট ইজ অলওয়েজ বেটার টু একসেপ্ট দ্য রিয়ালিটি অ্যান্ড একসেপ্ট দ্য নেচার, যে প্রকৃতিতে এরকম ঘটে। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, সো এই টাইপের যে জাম্পিং, এটাকে আমরা বলছি কোয়ান্টাম জাম্প। আর তোমরা একটা জিনিস বোঝো, এইটার আইডিয়াটা আসলে মানুষ নিয়ে অনেক কাজে লাগাচ্ছে অলরেডি। যেমন তোমরা টেলিপোর্টেশন নাম শুনছো? টেলিপোর্টেশন, টেলিপোর্টেশন না শুনলে তো সমস্যা। টেলিপোর্টেশন, আচ্ছা, ধরো ব্যাপারটা এরকম যে আমি এখন যাব হচ্ছে দিনাজপুর বা রাজশাহী বা নওগাঁ বা খুলনা, হোয়াটএভার, আই ডোন্ট নো। তো আমরা, আমাদের এখন কি করতে হয়? আমাদের এখন বাস স্ট্যান্ড বা রেল স্টেশন বা এয়ারপোর্টে যে একটা বিমানে উঠতে হয়, রেলগাড়িতে উঠতে হয় বা বাসে উঠতে হয়, আমাদেরকে ফিজিক্যালি ট্রাভেল করে নিয়ে ওইখানে চলে যায়, দেন আই ক্যান রিচ দ্য খুলনা অর রাজশাহী অর হোয়াটএভার। এখন ওই যে ফিজিক্যাল ট্রান্সপোর্টেশন, এই কনসেপ্টটা ভুলে যাও। ব্যাপারটা এরকম, তুমি যখন বিকাশে টাকা লেনদেন করো তখন কি করো? তুমি এইখানে একটা জায়গায় একটা বুথ থাকবে যেখানে টাকা ইনপুট দিবা, তোমার ওইখানে আর একটা বুথ থাকে যেখান থেকে টাকাটা বের করে নেওয়া যায়। আমার কথা কি বুঝছো? ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, টেলিপোর্টেশন। তুমি এখানে চিন্তা করো, একটা বুথ আছে, একটা একটা ওই যে করোনার সময় যে ডিসইনফেকশন বুথ ছিল না, যার ভিতরে ঢুকলে চারিপাশ দিয়ে গায়ে স্প্রে করে তারপরে তুমি যাইতে পারবা। তো ওইরকম একটা বুথ আছে, বুথের মধ্যে তুমি ঢুকলা, ঢুকে কটা বাটন টাটন টিপলা, টাকা পয়সা দিলা, তুমি এই জায়গাতে ভুস করে নাই হয়ে গেলা, ওইখানে রাজশাহী ভুস করে ভেসে উঠলা, হেই হ্যালো সরো আমার কাছ থেকে, আমি এখানে মিটিং করতে আসছি। দ্যাটস হোয়াট ই কল টেলিপোর্টেশন। এই টেলিপোর্টেশনের আইডিয়া কোত্থেকে আসছে? এই যে, এই যে বোরের মডেলটার দিকে খেয়াল করে দেখেন। আমার কথা কি বুঝিয়েছো? তোমার এইখান থেকে ইলেকট্রনটা ভুস করে নাই হয়ে যাচ্ছে, এখানে ভেসে উঠতেছে, বা এখান থেকে নাই হয়ে যাচ্ছে ওইখানে ভেসে উঠতেছে। দেয়ার ইজ নট, ইট ইজ নট বিং, মানে ট্রাভেলিং থ্রু দ্যাট স্পেস। ঠিক আছে, আচ্ছা, ইজ ইট পসিবল? আই ডোন্ট নো, উই আর ট্রাইং। আগে তো এক সময় এটাও সম্ভব ছিল না। যেমন ধরো তুমি যে আজকে মোবাইল ফোন কানে লাগাই একটা বাটন টিপে কয়েক সেকেন্ডের মধ্যে তোমার নানুর সাথে কথা বলতে পারো, সে থাকে সেন্ট মার্টিন দ্বীপে, তুমি থাকো সিলেটে, ঢাকায়, চট্টগ্রামে, হোয়ারএভার। কিভাবে সম্ভব? এই জিনিসটাই তো আগে এক সময় তোমার সায়েন্স ফিকশনের বইয়ের মধ্যে ছিল, যে কোনো এক সময় এরকম কয়েকটা বাটন টিপলেই নাকি কথা বলা যাবে। বাট তখনকার মানুষ তো এরকম অবাক হয়েছে, ইজ ইট পসিবল, হাউ ইজ দ্যাট ইভেন পসিবল? বাট এখন তো সেটা হচ্ছে, তাই না? সো তোমাকে, তুমি যদি এই দুর্বোধ্য জিনিসগুলোকে কল্পনা করতে কুণ্ঠাবোধ করো, ভয় পাও, তাহলে কিন্তু আসলে তোমার মানে কিছু করতে পারবা না আর কি, তাই না? আচ্ছা, ফাহাদ তালুকদারকে একটু দেখো তোর কি হয়েছে, ও কিসের ফেসবুক লিংক পোস্ট করতেছে। আচ্ছা, ওকে, আসো এখন, সেটা হচ্ছে যে এটা তো গেল। তো এখানে আরো কিছু কথা আছে, সেই কথাটা হচ্ছে, আমি এখন একটু ওটা নিয়ে কথা বলবো। যে ধরো একটা পরমাণু ছিল এরকম, এই যে, এখন এই শক্তি স্তরের যে এনার্জি, এটার নাম E1, এটার নাম এনার্জি E2, এটার এনার্জি হচ্ছে E3। এরকম যদি হয়, একটা ইলেকট্রন যদি E1 থেকে E3 তে উঠে যায়, তাহলে সে কি করবে? শক্তি শোষণ নাকি বিকিরণ, বলো তো? বলো।
E1 থেকে যদি মানে প্রথম শক্তি স্তর থেকে যদি তৃতীয় শক্তি স্তরে উঠে যায় তাহলে সেই শক্তি কি করতে হবে, তাকে শোষণ করতে হবে, অ্যাবজর্ব করতে হবে। তাহলে আমরা কি বলবো, নিম্নতর হতে, আচ্ছা এইভাবে লেখার দরকার নাই, আমরা সরাসরি লিখে দেই, উচ্চতর শক্তি স্তরে উন্নীত হলে, উচ্চতর শক্তি স্তরে উন্নীত হলে শোষিত শক্তি, কি নাম দিব এটাকে, আমরা শোষিত শক্তির নাম দিলাম ডেল্টা ই। সো ডেল্টা ই ইকুয়াল টু কত হবে, কত থেকে কত, E1 এ আগে ছিল, পরে গেল E3 তে, তাহলে এনার্জি ডিফারেন্স কত, E3 মাইনাস হচ্ছে E1, শোষিত শক্তি পরিমাণ হবে এইটা। এখন তোমার কি বলে, ম্যাক্স প্ল্যাঙ্ক কি বলছে, যে কোনো এনার্জি একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্কের সাথে সমানুপাতিক, পড়ছিলাম না আমরা, তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি হচ্ছে কি কম্পাঙ্কের সাথে সমানুপাতিক। তাহলে এই যে অ্যাবজর্বড এনার্জি, এটাকে কি লেখা যায়, এইচ নিউ। কোন একটা এনার্জি অ্যাবজর্ব করলে, যে এনার্জিটাকে অ্যাবজর্ব করে সে উপরের দিকে উঠলো, সেই এনার্জির ফ্রিকোয়েন্সি লিখছি, ঠিক আছে। আচ্ছা এখন এইটাকে আমি লিখি এখানে একটা ছোট করে এ কেন লিখি, আমি বুঝাইতে চাই শোষিত শক্তির কম্পাঙ্ক, শোষিত আলোর কম্পাঙ্ক, যে আলোটাকে শক্তি আকারে শোষণ করছে সেই আলোর কম্পাঙ্ক হচ্ছে এখানে বসাইতে হবে, আর এই তো প্ল্যাঙ্কের ধ্রুবক। তো এটা হচ্ছে তোমার অ্যাবজর্বড অ্যামাউন্ট অফ এনার্জি, শোষিত শক্তির পরিমাণ লিখছি আর কি। আচ্ছা এবার আসো আমরা লিখি, ধরো ইলেকট্রনটা ছিল উচ্চতর কোনো শক্তি স্তরে, এখানেই ছিল, সেখান থেকে সে এখান থেকে সে আবার ওইখানে ফেরত গেছে, যদি ফেরত যাইতো তাহলে তখন তার জন্য কি লিখতাম আমরা, নিম্নতর শক্তি স্তরে অবনমিত হলে, অবনমিত হলে বিকিরিত শক্তি, বিকিরিত শক্তিটা কত হবে, ডেল্টা ই দিলাম, তাহলে এখান থেকে এখানে যেতে গেলে আবারও সেই বিকিরিত শক্তির পরিমাণ কত হবে আমাদের, E3 মাইনাস হচ্ছে E1, ওই এনার্জিটাই সে রিলিজ করতেছে, ঠিক আছে। আচ্ছা আর একটা কাজ করি, আমরা তাকে আমরা E1 এ ফেরত না পাঠাই, ধরো ওকে আমরা ফেরত পাঠাইছি হচ্ছে এখান থেকে E2 তে, তাহলে কি লিখবো আমাদের, তখন হবে হচ্ছে E3 না হয়ে এটা হবে হচ্ছে E2 মাইনাস হচ্ছে E1। তো এই এই যে এনার্জিটা, এটাকেও একটা আলোর সাথে কম্পেয়ার করা যায়, সেটাকে আমরা কি লিখবো জানো, আর, আর অথবা আমরা আরেকটা জিনিস লিখতে পারি ই বলতে কি বুঝাচ্ছি বলতে পারবে কেউ, এই বলতে কি বুঝাচ্ছি, কেন লিখলাম, মানে ইলেকট্রন না বোকার দল, মানে বুঝাচ্ছি এমিটেড, EMITTED, এমিটেড। তো এটাকে আমরা লিখবো হচ্ছে যে এমিটেড অ্যামাউন্ট অফ এনার্জি, এমিটেড মানে নির্গত করা, নিঃসৃত করা, ছেড়ে দেওয়া আর কি, বিকিরিত করা। আর বলতে বোঝাচ্ছে হচ্ছে অ্যাবজর্বড, এই বলতে বোঝাচ্ছি অ্যাবজর্বড, অ্যাবজর্বড, আর এটা হচ্ছে এমিটেড, ঠিক আছে। আচ্ছা এখন আসো, বোর পরমাণু মডেলের সাফল্য, ভাই বহু সাফল্য আছে, সাফল্যের কোনো শেষ নাই, এর সাফল্য বলতে গেলে তো শেষই হইবে না। আজকে বোরের মডেল না হলে আমরা কিভাবে বেঁচে থাকতাম, আমরা তো বেঁচেই থাকতে পারতাম না, বহুত কাহিনী করা যায়। তো তার মধ্যে দেখো পরমাণুর স্থায়িত্ব, হ্যাঁ কথা সত্যি যে রাদারফোর্ডের মডেল অনুযায়ী পরমাণু টিকতেছিলই না, কিন্তু বোরের মডেল অনুযায়ী পরমাণু টিকতেছে। 2 নম্বর কথা কি, বর্ণালীর ব্যাখ্যা, ইয়েস, এই মডেল থেকে বর্ণালীর ব্যাখ্যা দেওয়া যায়, কেমনে দেওয়া যায়, এই যে দেখো বর্ণালীর ব্যাখ্যা, এটাই বর্ণালীর ব্যাখ্যা, যে অ্যাবজর্বড লাইট কত বা এমিটেড লাইট কখন কত, ওই দুইটার হিসাব করে আমরা বলে দিতে পারি যে কোন পরমাণুর ইলেকট্রন কোন শক্তি স্তরে গেলে বা কোথা থেকে নেমে আসলে তোমার ফাইনালি বর্ণটা কেমন দেখা যাবে, কেন আমার শার্টটা ব্ল্যাক দেখা যাচ্ছে, কেন ধরো এই 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 জিনিসটা হলুদ দেখা যাচ্ছে, এইগুলার ব্যাখ্যা আমরা দিতে পারবো হচ্ছে কোত্থেকে, বোরের মডেল থেকে। তবে সেই বোরের মডেলে কিন্তু এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দেওয়া যায়, অর্থাৎ তোমার কাদের, হাইড্রোজেন পরমাণু, হিলিয়াম প্লাস আয়ন, লিথিয়াম 2 প্লাস আয়ন, বেরিলিয়াম 3 প্লাস আয়ন, যদি এই জিনিসগুলো সম্ভব না, যাই হোক, মানে এই টাইপের জিনিসগুলোর বর্ণালীর ব্যাখ্যা দেওয়া যায়, সবার বর্ণালীর ব্যাখ্যা দেওয়া যায় না। ব্যাসার্ধ নির্ণয় তোমাকে একটু আগে শেখানো হয়েছিল, MVR ইকুয়াল টু NH/2π, এই সূত্র ব্যবহার করে আমরা সহজেই কোনো একটা শক্তি স্তরের কি বের করতে পারবো, রেডিয়াস বের করতে পারবো। তবে অবশ্যই যদি তোমার ভেলোসিটি জানা থাকে, ভেলোসিটিও জানা যায়, এই সূত্র ব্যবহার করে ভেলোসিটি জানা যায়। আচ্ছা তারপরে শক্তি নির্ণয়, শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের কাক্ষিক শক্তি বের করা যায়, কাক্ষিক শক্তি বোঝো, এই জিনিসটা দেখো তো বোঝো কিনা, কাক্ষিক শক্তি কি, কোন একটি
কক্ষে অবস্থান করলে যে শক্তি তার মধ্যে থাকে। সহজ কথা হচ্ছে এটা, কোন একটা শক্তি স্তরে তুমি অবস্থান করার জন্য যে পরিমাণ এনার্জি তোমার মধ্যে থাকা লাগে ওই এনার্জিটাকে বলা হচ্ছে কাক্ষিক শক্তি। কাক্ষিক শক্তি মানে কক্ষের শক্তি। আচ্ছা, ও ছোট্ট বন্ধুরা, এই যে ক্লাসের মাঝখানে একটু ওই যে তোমরা স্কুলে কলেজে ক্লাস করতে গেলে দেখো না মাঝে মধ্যে কারেন্ট চলে যায়, এরকম একটা মজার ব্যাপার আর কি, এগুলো হইলে ভাল লাগে। হ্যাঁ, অরবিটাল এনার্জি দেখছো আমি ইংরেজি কত জোস পারি, তোমাদের মেহেদী ভাই গুগল করে বের করে বলছে, আর আমি কিন্তু এখানেই বসে বলে দিছি এটা অরবিটাল এনার্জি। ঠিক আছে, অরবিট থেকে শব্দটা আসছে হচ্ছে অরবিটাল। আচ্ছা, কাক্ষিক শক্তি নির্ণয় করা যায় দ্বিমাত্রিক কাঠামো। এটা মডেলের ত্রুটি যদিও, বাট বৃত্তাকার ধরে করা হয়েছে, বাট এটা আসলে দ্বিমাত্রিক কাঠামো না। বর্ণালীর ব্যাখ্যা একাধিক ইলেকট্রন, ও এটাও তো সাফল্য লেখা, এখানে অ্যাকচুয়ালি ভুল লেখা আছে, এটা সাফল্য না, এটা হচ্ছে সীমাবদ্ধতা। এটা হচ্ছে সীমাবদ্ধতা, এটা হচ্ছে সীমাবদ্ধতা। বোর মডেলের সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে শক্তি স্তর সমূহকে বৃত্তাকার ধরা হয়েছে, বাট কিছু কিছু শক্তি স্তর তো বৃত্তাকার, কিছু না মানে শক্তি স্তর তো বৃত্তাকার, কিন্তু এর ভিতরে তো আরো জিনিস আছে, উপশক্তি স্তর গুলো উপবৃত্তাকার আছে, ডাম্বেল শেপের আছে, তাই না? এই জিনিসগুলো তো আলোচনা করা হয় নাই। তারপর হচ্ছে একাধিক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে না। ইনফ্যাক্ট একাধিক ইলেকট্রন বিশিষ্ট কোন পরমাণুতে ইলেকট্রন গুলো কত রেডিয়াসে ঘোরে সেটাও কিন্তু বের করা যায় না আর কি। আচ্ছা, তারপরে কি এই মডেলে ইলেকট্রনকে কণা ধরা হয়েছে, ইলেকট্রনের তরঙ্গ ধর্ম টোটালি ইগনোর করা হয়েছে, টোটালি উপেক্ষা করা হয়েছে আর কি। তারপরে কথা কি কৌণিক ভরবেগ, কোনো কারণ ছাড়াই, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট এই জিনিসটা আমি না মানে নিজেও ছাত্র অবস্থায় জানতাম না যে এমভিআর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই, এই জিনিসটা জাস্ট ধরে নেওয়া, মানে এইটার কোনো আসলেই কোনো ভালো গাণিতিক ব্যাখ্যা নাই। এটা কেন যে বোর ধরছে এটার কোনো সলিড ব্যাখ্যা সে দেয় নাই, এটা ভালো করে জেনে নেও। আর এই জিনিসটাকে অনেক বইতে প্রমাণ করে অন্যভাবে, তোমার ওই 2 পাই আর ইকুয়াল টু এন ল্যামডা থেকে প্রমাণ করে, ওইটারও কোনো ভিত্তি নাই। বেসিক্যালি এখান থেকেই ওদিকে যাওয়া হয়, ওইখান থেকে যে এদিকে আসছে তা না কিন্তু। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসো সীমাবদ্ধতার সবচেয়ে বড় সীমাবদ্ধতা যেটা, এই জিনিসটা, এটা ছবিটা কিন্তু বইতে নাই, একটু ভালো করে দেখে নাও। এটাকে আমরা বলি জিম্যান ইফেক্ট। হোয়াট ইজ জিম্যান ইফেক্ট? আচ্ছা, এই ওদের কি নামাজের ব্রেক দেওয়ার কথা? 5:30 পর্যন্ত ক্লাস হওয়ার কথা। আসরের কয়টা থেকে? আচ্ছা ঠিক আছে, আমরা এই সীমাবদ্ধতাটা দেখে তারপরে সামনের দিকে আগাই, মানে ব্রেক দিচ্ছি আর কি। তো এইখানে একটু ভালো করে দেখো যে এইখানে তোমার একটা রেখা দেখা যাচ্ছে, তাই না? এখানে একটা রেখা, এখানে আরেকটা রেখা, এরকম আরেকটা রেখা। তো এই রেখাগুলোকে যদি তুমি আরো সূক্ষ্মতর ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখো বা সামথিং লাইক দ্যাট, এগুলো দিয়ে এক্সপেরিমেন্ট করো, তখন দেখবা যে ওর ভিতরে আসলে সূক্ষ্ম সূক্ষ্ম আরো লাইন ছিল। ওইটাকে যদি আরো সূক্ষ্ম ম্যাগনিফাইং গ্লাসের নিচে ফালাও, তাহলে দেখবা যে ওর মধ্যে অনেকগুলা চিকন চিকন লাইন স্প্লিটিং ছিল। তোমরা কি এই জিনিসগুলো দেখতে পাচ্ছ? এই যে চিকন লাইনগুলো স্প্লিটিং হয়েছে, মানে একটা লাইন ভেঙে চুরে এরকম 4-5টা হয়ে গেছে, দেখা যাচ্ছে? আচ্ছা, সো এই জিনিসটা কেন হয়? কারণ একটা পরমাণু যে গ্লো করতেছে, যে বর্ণালী বিকিরণ করতেছে, তার কাছে যদি তুমি বহিরাগত কোনো ম্যাগনেটিক ফিল্ড নিয়ে আসো, ম্যাগনেটিক ফিল্ড নিয়ে আসার মানে হচ্ছে একটা ম্যাগনেট যদি নিয়ে আসো, তখন তার এই যে বর্ণালীর রেখাগুলো, এগুলো আরো সূক্ষ্মতর লাইনে বিভক্ত হয়ে পড়ে। এই ঘটনাটাকে আমরা বলি জিম্যান ইফেক্ট। এই ঘটনাটাকে আমরা বলি জিম্যান ইফেক্ট। এই জিম্যান ইফেক্টের কোনো ব্যাখ্যা বর্ণালীর যে কনসেপ্ট বোর দিছে সেখান থেকে দেওয়া যায় না। কেন দেওয়া যায় না? কারণ ভাই সে খুবই সিম্পল পরমাণু নিয়ে কাজ করছে, মাল্টিপল পরমাণু বা মাল্টিপল ইলেকট্রনের ইন্টারাকশন নিয়ে কাজ করে নাই। আর এই ঘটনাটা মেইনলি দেখা যায় হচ্ছে মাল্টিপল ইলেকট্রনওয়ালা পরমাণুর ক্ষেত্রে, একটা সিঙ্গেল ইলেকট্রনওয়ালা পরমাণুর ক্ষেত্রে ঘটবে, বাট সবচেয়ে ভালো দেখা যায় মাল্টিপল ইলেকট্রনওয়ালা পরমাণুর ক্ষেত্রে। আর এই সম্পর্কে কোনো আইডিয়াই বোরের ছিল না, বোর এটা নিয়ে কোনো আলোচনাই করে নাই। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ড্রব্যাকস। আর আবারও বলছি, ব্যাপারটা কি শোনো, বর্ণালীতে যতগুলো রেখা হওয়ার কথা,
তার চেয়ে বেশি সংখ্যক সূক্ষ্মতর রেখা দেখা যায় যদি ওই পরমাণুটার কাছে বাইরের কোনো ম্যাগনেটিক ফিল্ড নিয়ে আসো। এই ঘটনাটাকে আমরা বলি জিম্যান ইফেক্ট। আর ওই পরমাণুটার কাছে বাইরের কোনো যদি ইলেকট্রিক ফিল্ড নিয়ে আসো, সিমিলার ঘটনাই ঘটতে দেখা যায়, এটাকে তখন বলা হচ্ছে স্টার্ক ইফেক্ট। আবারও বলতেছি, ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে যে ঘটনাটা ঘটে, এইভাবে লিখে রাখতে পারো, লিখবা হচ্ছে, আবারও কি লিখলাম, ম্যাগনেটিক ফিল্ড এর কারণে স্পেকট্রাল লাইন্স স্প্লিটিং, এটাকে বলা হচ্ছে জিম্যান ইফেক্ট, জিম্যান প্রভাব। স্পেকট্রাল লাইন্স মানে বর্ণালী যে রেখা, বর্ণালী নিয়ে আজকের ক্লাসের শেষের দিকে আমরা আলোচনা করব, টেনশনের কিছু নাই, জাস্ট শুনতে থাকো। ম্যাগনেটিক ফিল্ডের কারণে স্পেকট্রাল লাইন্সের স্প্লিটিং, এটা হচ্ছে জিম্যান ইফেক্ট। আর যদি আমাদের এই একই ঘটনা ঘটে ইলেকট্রিক ফিল্ডের কারণে, ইলেকট্রিক ফিল্ড, FIELD, ফিল্ড এর কারণে স্পেকট্রাল লাইন্সের যে স্প্লিটিং, এটাকে বলা হচ্ছে স্টার্ক ইফেক্ট। স্টার্ক ইফেক্ট, এই দুইটা কথা পেঁচায় ফেলাবে না। ম্যাগনেটিক লাইনের কারণে যে স্প্লিটিং হয় তাকে বলে জিম্যান ইফেক্ট, আর ইলেকট্রিক ফিল্ডের কারণে যে স্প্লিটিং হয় এটাকে আমরা বলবো হচ্ছে স্টার্ক ইফেক্ট। ঠিক আছে? আচ্ছা, তো আমরা অঙ্ক করার আগে তোমাদেরকে একটা নামাজের বিরতি দেই 10 মিনিটের। সেটা হচ্ছে 4:39 বাজে, 4:40 ধরো, তাহলে নামাজের বিরতি 04, সরি 40, তো তাহলে কটা জানি 50 পর্যন্ত যাবে। টাটা।
এই একটু ফিক্স হয়ে গেছে, সেভ হয়ে গেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, এটা পরে সিস্টেম করে দিও। হুম। ওকে ছোট্ট বন্ধুরা, আসো একটা অঙ্ক করি আর কি। টেকনোলজি কেমন অদ্ভুত ব্যাপার দেখছো, টেকনোলজি ধরে বসছে এখানে যে তোকে আর যাইতে দেওয়া হবে না। ঠিক আছে, ওকে। এখন ঘটনা হচ্ছে কি বলছে, হাইড্রোজেন পরমাণুর একটি কক্ষপথের ব্যাসার্ধ এত সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের আর কক্ষপথের ব্যাসার্ধ, এবং ইলেকট্রনের গতিবেগ হচ্ছে এত সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি বলতো, ইলেকট্রনের ভেলোসিটি ভি। ইলেকট্রনটি কোন কক্ষপথে আবর্তনশীল রয়েছে। তো এখন আমরা কোন সূত্র দিয়ে করব, ভি আর আর দেওয়া আছে, তার মানে বুঝতে পারতেছো একটা সূত্র শিখছিলাম, এম ভি আর ইকুয়াল টু কি জানো ছিল আমাদের, বলেন। এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই হচ্ছে 2 পাই। তাহলে আমাদের এম এর মান এখানে কত হবে এটা বলো, এম এর মান কত। এমটা কার, ঘূর্ণনশীল ওই বস্তুটার ইলেকট্রনের, তাহলে এম এর মান হচ্ছে 9.11 10⁻31 কেজি, কেজিতে বসিয়েছি, ইনটু ভেলোসিটি, কিন্তু এটা আছে কোন এককে দেখো তো, সেন্টিমিটার পার সেকেন্ড, এটা কিন্তু বসানো যাবে না, তাহলে কত লিখবো, 5.54452 ইনটু 10⁻, এটা আছে 7, তাহলে এখন কত বসাবো বলো তো, 5, তাহলে আসবে হচ্ছে মিটার পার সেকেন্ড। 7 এর জায়গায় 9 হবে না তো, সেন্টিমিটারকে মিটারে নিতে গেলে কি 100 দিয়ে ভাগ হবে না। এই যে বুঝিয়াছো আমার কথা, এমভি ইন্টু আর রেডিয়াস, রেডিয়াসটা আমাদের কত দেওয়া আছে ওরে বাবা, 8.5 ইন্টু 10⁻⁻8। ও এটা ছিল সেন্টিমিটার এককে, তাহলে মিটারে যেতে গেলে এখন কি হবে, 10⁻⁻, কত হয়ে যাবে আমাদের, সেন্টিমিটারকে মিটারে নিতে হবে, তাহলে 10⁻10 ইকুয়াল টু, এন এর মানটা আমরা জানি না, এইচ এর মান তো জানি 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড ডিভাইডেড বাই 2 থাকলো, আর পায়ের মান হচ্ছে 3.1416। এখান থেকে আমাদের এন এর মানটা বের করতে হবে, এখান থেকে আমাদের এন এর মানটা বের করতে হবে। এই যে এন এর মান, এন এর মানটা কত, চলো একটু ক্যালকুলেশন করে দেখি। অতএব এন ইকুয়াল টু 9.11 10⁻⁻31 গুণ 5.5455 কি 54452 10⁻5, আরো গুণ আকারে আছে হচ্ছে 8.5 10⁻10 ব্র্যাকেট ক্লোজ, ইনটু হবে হচ্ছে 2 ইনটু 3.1416 ভাগ হবে হচ্ছে 6.626 10⁻⁻34। ওরে বাবা মেলা কিছু। সো এন এর মান আসছে হচ্ছে তোমার 4.0712। এখন বলো এন এর ভ্যালু কি ফ্র্যাকশন পসিবল, আনসার হচ্ছে না। এম এর ভ্যালু ফ্র্যাকশন, এন এর ভ্যালু ফ্র্যাকশন পসিবল না, তাহলে আমরা এটাকে কি বলবো, এটাকে বলবো তার মানে বুঝাইতে চাচ্ছে, তার মানে বুঝাইতে চাচ্ছে চতুর্থ শক্তি স্তর, এন ইকুয়াল টু 4 নেওয়া লাগবে, অলমোস্ট ইকুয়াল টু, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে আবর্তনশীল রয়েছে। বুঝেছো, এম কিভাবে আসলো, সুন্দর প্রশ্ন করছো। এম হচ্ছে কার ভর, এটা হচ্ছে ইলেকট্রন এর ভর, বুঝিয়াছো, 9.11 10⁻31 কেজি। ওকে, কারো কারো ক্যালকুলেশনে নাকি 3.99 আসছে, মানে বিভিন্ন জনের বিভিন্ন রকম আসবে, ইটস টোটালি ফাইন। ওকে, এরপরে আসো, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি শক্তি শোষণ করে কে হতে এন শেলে উন্নীত হয়। কে শেল মানে কোনটা, কে শেল মানে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে এন ইকুয়াল টু 1, এন শেল তাহলে কোনটা, কে এল এম এন, তার মানে এন ইকুয়াল টু এবার কত হয় বলেন তো, 4। প্রথম শক্তি স্তর থেকে চতুর্থ শক্তি স্তরে উন্নীত হয়। এন শেল থেকে কে শেলে ইলেকট্রনের ধাপান্তরের ফলে এই যে তোমার মানে শিফটিং হইলো, এই শিফটিং এর ফলে বিকিরিত ফোটনের আলোর বর্ণ নির্ধারণ করো, কোন টাইপের কালার দেখা যাবে সেটা বাইর করতে হবে। এখন সেই কালারটা বাইর করতে গেলে এটা তোমার একটা জিনিস মুখস্থ রাখা লাগবে, যেটা আমার মুখস্থ নাই, বাট আমি রাস্তা দেখাই দিচ্ছি, তোমরা কেমনে মুখস্থ করবে তাও বলতেছি, এটা একটু মুখস্থ রাখতে হবে আর কি। তাহলে এখন কি করা যায় বলো, আমরা একটু যদি ছবি আঁকি,
এটা একটা নিউক্লিয়াস, 1 2 3 4 5 6, ধরো অনেকগুলো শক্তি স্তর আছে। এটা হচ্ছে তোমার প্রথম শক্তি স্তর, মানে কে এল এম এন, এরকম অবস্থা আর কি। সো তোমার কি হয়েছে, কে থেকে এনে গেছে নাকি এন থেকে কে তে গেছে, কোনটা করছে? এন থেকে কে তে গেছে, তাহলে এন থেকে কে তে যদি আসে তাহলে আলো কি করবে, ছেড়ে দিবে, শক্তি বিকিরণ করবে, তাই না? আচ্ছা, শক্তি বিকিরণ করলে কি হচ্ছে, বিকিরিত আলোর বর্ণ নির্ধারণ করতে হবে। এখন আমরা একটা কাজ করি, এই শেলের থেকে যদি এই শেলে চলে আসে তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে কিছুটা এনার্জি ছেড়ে দিবে। এখন সেই এনার্জিটা কত, সেটা করতে গেলে তোমার এই প্রতিটা শেলের এনার্জি লাগবে। তো এই এনার্জিটাই অঙ্কে দেওয়া থাকবে। এই অঙ্কটা তোমাদেরকে যেটা দেখাচ্ছি, এটা একটা বোর্ডে আসা অঙ্ক, এবং সেই সময় বোর্ডেও এই এনার্জি গুলা দেয় নাই। আমার কথা কি বুঝিয়াছো? এনার্জি গুলো দেয় নাই, না দিলে তো এই অঙ্ক করা যাবে না। এই এনার্জি শেলের, এই এনার্জি লেভেলের এনার্জি কত, এটা লাগবে। এই এনার্জি লেভেলের এনার্জি কত, এটা লাগবে। এই দুইটার যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা তুমি না জানলে কেমনে করবা? তখন সেটা যেভাবে করা লাগবে সেটা হচ্ছে, শোনো, মানে অ্যাকচুয়ালি এনার্জি গুলো দেওয়া থাকা কথা, ব্র্যাকেটে লাস্টে এনার্জি দেওয়ার কথা, যে এই শেলের এনার্জি এত, ওই শেলের এনার্জি এত। হ্যাঁ, তাহলে এইখান থেকে ইলেকট্রন এখানে চলে আসলে কি পরিমাণে আলো তুমি দেখতে পারবা। এই টাইপের অঙ্ক আমরা পরের ক্লাসেই দেখবো, একটু পরে যে ক্লাসটা হবে আমাদের, সেই ক্লাসে আমরা দেখবো। সো সেই ক্ষেত্রে তোমরা কেমনে করবা পরীক্ষার খাতা, আগে আমি এটা একটু বলে নেই। তোমাদের যেটা লেখা লাগবে, ডেল্টা ই ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ। তারপরে যেটা লিখবা, এই যে ডেল্টা ই এনার্জি ডিফারেন্স, এটা কত? এটা হচ্ছে এনার্জি অফ এন শেল মাইনাস এনার্জি অফ কে শেল। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এনার্জি অফ কে, কে তো সরি নিচে, এটাকে আগে লেখা যাবে না, লিখতে হবে এনার্জি অফ এন শেল মাইনাস এনার্জি অফ কে শেল ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ। এইটা লেখার পরে এইখান থেকে যে নিউটা দেখা যাবে, এই নিউ এর যে মান বেরোবে এইটা দিয়ে তোমার করতে হবে। কিন্তু এখানে যেহেতু দেওয়া নাই, এটাকে ডেস্কটপে নিয়ে আসবো কেমনে, উইন্ডোজ চাপ দিলে আসবে? চলে আইছে। এখন এখানে গুগল ক্রোমে যাব আমরা। গুগল ক্রোমে যে দেখো, তোমাদের একটু গুগল সার্চ দিয়ে দেখা একটা জিনিস, যে কিভাবে এই জিনিসটা বের করে। বইতেও আছে, হ্যাঁ, আজকে সারাদিনই কেমিস্ট্রি বলা যায়। সেটা হচ্ছে এনার্জি অফ ফার্স্ট, এই যে এনার্জি অফ ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম, দেখছো প্রথম শেলের এনার্জি চলে আসছে আর কি। সেখানে আমাদের কত বলতেছে, দ্য এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম ইজ -2.18 ইনটু 10⁻⁸ জুল পার অ্যাটম। প্রতিটা অ্যাটমের ক্ষেত্রে এই এনার্জি পাওয়া যাবে। সো আমরা একটু ওটা লিখে নেই, -2.18 10⁻⁸। তাহলে এটাই না, কোনটা জানি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে -2.18 ইন্টু 10⁻⁸ এত জুল। এটা হচ্ছে তোমার কোনটা, ফার্স্ট শেলেরটা। এবার চলো সেকেন্ড শেলে চলে যাই। সেকেন্ড শেল, ওই কই গেল, CHR, গুগল ক্রোম, এনার্জি অফ দ্য ফোর্থ অরবিট, ফার্স্ট এর পরে ফোর্থে যাই। এই যে কোথায় আছি, এই যে -0.85 ইলেকট্রন ভোল্ট। তোমাদের কি মনে আছে ইলেকট্রন ভোল্ট থেকে এখন আমরা কিভাবে জুলে কনভার্ট করব, বলো? না না না, এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো অঙ্কে দেওয়া থাকে। আমি জাস্ট বলতেছি, কোন জিনিস যদি তুমি বইতে না পাও তখন তুমি কিভাবে বের করবা? পরীক্ষার হলে কেন গুগল করবা? পরীক্ষার হলে কি গুগল করব? আরে না বেটা, পরীক্ষায় দেয়া থাকবে, পরীক্ষা না দেওয়া থাকলে তখন তুই কি করবি তাও তো বলছি। ইকুয়েশনটা লিখে দিবা, ইকুয়েশনটা লিখে দিলেই তখন তুমি ফুল মার্ক পাবা। মানে কোশ্চেনও তো ভুল হতে পারে, তাই না? কোশ্চেনে যখন ভুল হয় তখন তুমি হালকা পাতলা একটু টাচ করে আসলেই তখন তোমাকে নাম্বার দেয়। হ্যাঁ, আর মানে তোমার পক্ষে সর্বোচ্চ যেটা করা সম্ভব, সূত্রটা দেখায় দেওয়া সম্ভব, এর চেয়ে বেশি তো দেখানো সম্ভব না, তাই না? এই আর কি। আচ্ছা, এখন দেখো তোমার এখানে ধরো ইলেকট্রন ভোল্টে দেখাচ্ছে, কই যেন দেখলাম ইলেকট্রন ভোল্টে আসছে, এই যে -0.85 ইলেকট্রন ভোল্ট। তুমি এখন জুলে লাগবে তোমার, তাহলে তুমি কি লিখবা জানো, কই গেল, সরি,
এই যে ইন জুল। আমি তোমাদেরকে গুগল সার্চ করা শিখাচ্ছি কিভাবে তুমি প্রপার আনসারটা বাইর করতে পারবে, মানে হাউ মাচ ইজি দ্যাট থিং ইজ, বুঝছো? হাইড্রোজেন অ্যাটম কেন? কারণ হচ্ছে তোমাকে বলছে অঙ্কের মধ্যে যে হাইড্রোজেন পরমাণু নিয়ে কাজ করতেছে, আর কিছুই না। ওকে, আচ্ছা। সো এখনো পাচ্ছি না, এখনো তোমার ইলেকট্রন ভোল্টে আসতেছে। তখন তুমি আর একটা শয়তানি করো, আসো তখন তুমি এখান থেকে একটু কপি করো, এটুকু কপি করো, কপি এইখানে এনে কন্ট্রোল ভি, ইন জুল। ও ও নিজেই তোমারে কনভার্ট করে দিবে। এই যে এখনো দিচ্ছে না, কি বিপদ! 1 ইলেকট্রন ভোল্ট মানে এত জুল, তার মানে এবার তোমার নিজেরই করা লাগবে, কিছু করার নাই। ঠিক আছে, চলো করি। মানে আমি বলতে চাচ্ছিলাম এই জিনিসগুলো তুমি লিখে দিলেই না পেয়ে যাবা, বুঝছো? মানে এটার জন্য তোমার পাগল হয়ে যাইতে হবে তা না। 1.602 10⁻⁻19 এটাকে গুণ করতে হবে 0.85 দিয়ে, তাহলে হচ্ছে আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে তোমার -1.3617 ইন্টু 10⁻⁻19 এত জুল। তাহলে এখন তুমি বসাও মানগুলো। এনার্জি অফ এন শেল লাগবে, এন শেলেরটা হচ্ছে এই যে পরে -1.36 ইন্টু 10⁻⁻19 জুলে ছিল, কিন্তু এটা কিন্তু জুলে ছিল। আর এখানে হচ্ছে সূত্রের মাইনাস, তারপরে কিন্তু আরো একটা মাইনাস আছে, ওই মাইনাসটা হচ্ছে ওই যে -2.18 10⁻⁻18। এটা করলাম ইকুয়াল টু হচ্ছে এইচ এর মান 6.626 10⁻⁻34 জুল সেকেন্ড ইন্টু হচ্ছে আমরা কি বের করব, নিউ। তো এখান থেকে তোমার কম্পাঙ্কটা বের করতে হবে, বুঝিয়াছো? আচ্ছা, সো এইখান থেকে এই যে কম্পাঙ্কের মানটা বের করতেছো, এই কম্পাঙ্কের মান যেটা আসবে সেটা দেখে তোমার বলতে হবে যে এটা ভিজিবল কি না, বা ভিজিবল হইলেও কোন কালার দেখা যাবে। এটার জন্য তোমাদের বইতে একটা রেঞ্জ দেওয়া আছে, কোন রঙের কি ধরনের কম্পাঙ্ক বা এই তরঙ্গ দৈর্ঘ্যের সীমানা। সো সেই সীমানাটা তোমার মনে রাখতে হবে, ওইটা দিয়ে তারপর বলতে পারবা, ঠিক আছে? বাট ওই জিনিসটা আমার পক্ষে এখন মুখস্থ করে বসে থাকা সম্ভব না, তাই না? সো ওই জিনিসই তোমাদেরকে একটু পরে দেখাবো, সেকেন্ড ক্লাসটাতে আমরা বর্ণালী নিয়ে ডিটেইল আলোচনা করব। বাট এই অঙ্কটা আমার খুব পছন্দের, যে এটা খুব সহজ একটা ছোট্ট অঙ্ক, বাট বোর্ডে গ্যাঞ্জাম লাগে গেছিলাম। আমি এক্সাক্ট সালটা বলতে পারতেছি না, সম্ভবত 17 বা 16 কোন একটা প্রশ্নে দেখবা দিনাজপুর বোর্ড, রংপুর বোর্ড, কোন রংপুর তো বোর্ড নাই, দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড কোন এক জায়গায় আসছে আর কি। সেই জায়গায় এই মান দেওয়া নাই, তাহলে গ্যাঞ্জাম। তো সেখানে কি করতে হবে, তুমি ভাই এইটুকু যদি লিখে রাখো আর যদি পয়েন্ট আউট করে বলো যে এখানে যে কম্পাঙ্কটা পাওয়া যাবে সেটা থেকে আমরা বলতে পারবো, তাইলেই তুমি ফুল মার্ক পাবা, ঠিক আছে? আর তোমাদেরকে কি একটা জিনিস আমি বলেছিলাম, আমাকে একটু বলো তো, যে সি ইকুয়াল টু হচ্ছে নিউ ল্যামডা, এটা কি বলা হয়েছিল? ভি ইকুয়াল টু এফ ল্যামডা থেকে আসছে। এটা যদি আমরা পারি তাহলে নিউ এর মান তো এখান থেকে বের করলাম, নিউ এর মানটা জানি, সি মানে আলোর বেগ তাও জানি, তাহলে এখান থেকে কি পাওয়া যাবে, আমাদের ল্যামডার মানটা পাওয়া যাবে। বুঝিয়াছো? সো তোমাদের বেটার হচ্ছে কম্পাঙ্ক মুখস্থ না করে ল্যামডাটা একটু মুখস্থ রাখতে হবে, যে কত থেকে কত সীমানার মধ্যে কি রং দেখা যায়। ওকে, আচ্ছা, এরপরে চলো এই যে বর্ণালী নিয়ে এখন কথাবার্তা বলা শুরু করছি, যে বর্ণালী জিনিসটা আসলে কি। বর্ণালীর উত্তর তো সহজ, যে এখানে যে এতগুলা কালার আমরা দেখতে পাচ্ছি, ওয়াই সাম পয়েন্টস আর লুকিং হোয়াইট এন্ড সাম পয়েন্টস আর লুকিং রেড এন্ড সাম আদার আদার কালার্স, এই রংগুলোর ব্যাখ্যা দিব। তো ফিজিক্স যেটা বলে এটার ব্যাখ্যায়, যে কোন একটা বস্তুর উপর যখন আলো আপতিত হয়, ধরো আমার হাতে একটা স্কেল আছে, এই স্কেলটা তোমরা কি রঙের দেখতেছো, দেখি তোমাদের চোখে সমস্যা আছে কিনা দেখতে পারি, মানে দেখি একটু কি রং আছে এটার। ব্লু, একটু ব্লু স্টোন, তাই না? সো এখন এর উপরে আলো যখন পড়ে, সাদা আলো, তখন এর কাছ থেকে সবগুলো লাইট মানে এর মধ্যে অ্যাবজর্বড হয়, শুধু কিছু রং অ্যাবজর্ব হতে পারে না, তারা কি হয় তাহলে বাড়ি খেয়ে ফেরত যায়। এই যে রিফ্লেক্টেড হচ্ছে, সেই রিফ্লেক্টেড লাইটটাই তোমার চোখে যায়, ওটা তুমি দেখতে পারো। তো পদার্থবিজ্ঞানের লোকরাই আরেকটু গভীরে ভাবলো যে কেন, তার কি সমস্যা, মানে সে সবগুলো অ্যাবজর্ব করলো কিন্তু সে ব্লুটা কেন অ্যাবজর্ব করতে পারলো না, কারণটা কি? কারণটা হচ্ছে ভাই, এই পদার্থের কণাগুলো যে পরমাণু দিয়ে গঠিত, এর কণাগুলো তো সেটা দিয়ে গঠিত না। তো যার ফলে হয়েছে কি, এর শক্তি স্তরে শেষের দিকে প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় থেকে তৃতীয় শক্তি স্তর, যত যত দূরে এর শক্তি স্তরগুলো তো ডিফারেন্ট ডিস্টেন্সে। সো যার ফলে হয়েছে কি, এর ইলেকট্রনগুলো যখন আলো শোষণ করে উচ্চতর শক্তি স্তরে উঠতে চেষ্টা করে, তখন যত দূর যাওয়া লাগে এরটা তো ডিফারেন্ট যাওয়া লাগে। আমার কথা কি বুঝতে পারতেছো? মানে ধরো তোমার বাসায় প্রথম তলা থেকে দ্বিতীয় তলা হচ্ছে 10 ফিট দূরত্বে, নর্মালি 10 ফিটই থাকে।
আর তোমার এক বন্ধুর বাসায় প্রথম তলা থেকে দ্বিতীয় তলা হচ্ছে 30 ফিট উপরে, এরকম আছে কিন্তু অনেক বাসায়, এটা জানো? অনেক পুরাতন বাসায় যাবা দেখবা যে এক একটা তলা কিন্তু অনেক উপরে উপরে। সো যেহেতু এই প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে যখন ইলেকট্রনটা লাফ দেয়, ডিফারেন্ট অ্যামাউন্টের এনার্জি অ্যাবজর্ব করে। তুমি তোমার বাসায় প্রথম তলা থেকে দ্বিতীয় তলা যেতে গেলে একটা রুটি খেয়ে রওনা দিলে তুমি পৌঁছায় যেতে পারো, একটা রুটির যে এনার্জি। কিন্তু তোমার ওই বন্ধুর বাসায় কিন্তু সে পারে না, তাকে কি করা লাগে, 3টা 4টা রুটি খাওয়া লাগে। বুঝছো আমার কথা? সো তাহলে দুইজনের অ্যাবজর্বড অ্যামাউন্ট অফ এনার্জি, অ্যাবজর্বড অ্যামাউন্ট অফ রুটি কিন্তু ডিফারেন্ট। সো অ্যাবজর্বড অ্যামাউন্ট অফ রুটি যদি ডিফারেন্ট হয়, তাহলে যেটা রিফ্লেক্ট করতেছে সেটাও তো ডিফারেন্ট। দুইজনের উপরে যদি একই আলো পড়ে, দুইজন দুইটা ডিফারেন্ট অ্যামাউন্টে অ্যাবজর্ব করছে, তাহলে রিফ্লেক্টেড অ্যামাউন্ট কি আলাদা হয়ে যাবে না? সো ব্যাপারটা হচ্ছে এটা, এই কারণে তারা হচ্ছে ভিন্ন ভিন্ন বর্ণ দেখায়। সো এই জিনিসটার কথাই আমরা এখন আলোচনা করব। এই যে বাবা নিউটন এসে আমাদেরকে এই বস্তু দেখাইছিল যে লাইট যদি প্রিজমের মধ্যে ফালানো যায়, মানে একটা সূক্ষ্ম আলোক রশ্মি, তাহলে দেখা যায় এরকম 7টা বর্ণে স্প্লিট হয়। সেই স্প্লিটিং এর ফলে এই যে তোমাদেরকে একটু আগে যে ল্যামডা গুলো আমি বলতেছিলাম, এইগুলোই কিন্তু সেই ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য। বুঝিয়াছো? সো তোমরা বাসায় একটু অঙ্কটা করবা, যে এই যে অঙ্কটা একটু আগে করে দিলাম হালকা করে, ওই অঙ্কটা তোমরা বাকি অংশটুকু আবার করবা। এখান থেকে কম্পাঙ্ক আসবে, এই কম্পাঙ্কটা নিয়ে বসাবো এখানে, ওখান থেকে পাবা ল্যামডা। ল্যামডার মানটা তুমি দেখে বলে দিতে পারবা এখান থেকে যে ওর বর্ণ আসলে কি ধরনের। ঠিক আছে? ওকে, এবার আসো। সো এই যে 7টা রং আমরা দেখতে পাচ্ছি, এই 7টা রঙের ধরো এর উপরে যখন আপতিত হয় তখন সবগুলো অ্যাবজর্ব করতেছে, শুধুমাত্র এই ব্লুটাকে সে করতে পারতেছে না। তাহলে ব্লুটা ফেরত যাবে। ব্লুটা কেন করতেছে না? কারণ বাকি 6টা রঙের যে কম্বিনেশন, যে এনার্জি, সেই এনার্জিটাই লাগতেছে ওর এর ইলেকট্রন গুলাকে এইখান থেকে পরবর্তী শক্তি স্তরে উন্নীত করতে। দ্যাটস ওয়াই তুমি এটার কালার দেখবা হচ্ছে ব্লু। বুঝিয়াছো কি আমার কথা? তো এই জিনিসগুলো শুনতে এরকম কঠিন লাগতেছে, বাট জিনিসগুলো আসলে খুবই সহজ। আমি যদি একটু ডিরেক্টলি মানে রিগোরাস সূত্রের দিকে যাই, বা যেটা দিয়ে অঙ্ক করব, তাইলে অনেক ভালো বুঝতে পারবে আর কি। সেটা হচ্ছে দেখো, তুমি এভাবে চিন্তা করো, এটা নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। সো ইলেকট্রন যখন এখান থেকে উপরের দিকে যাবে, ইলেকট্রন যখন উপরে যাবে, তখন আমরা যে বর্ণালীটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে শোষণ বর্ণালী। এটাকে আমরা বলবো শোষণ বর্ণালী। আর ইলেকট্রন উচ্চতর শক্তি স্তরে থাকা অবস্থায় যদি কোনো কারণে নিচে নেমে আসে, তখন যে বর্ণালীটা আমরা পাবো এটাকে আমরা বলবো হচ্ছে বিকিরণ বর্ণালী। বিকিরণ বর্ণালী। কেন এরকম কথা বলি? কারণ হচ্ছে ইলেকট্রন নিম্নতর শক্তি স্তর থেকে যখন উচ্চতর শক্তি স্তরে যায়, তখন মূলত আলো শোষণ করে, লাইট অ্যাবজর্ব করে। দ্যাটস আমরা এটাকে বলি শোষণ বর্ণালী। আর যখন ইলেকট্রন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসে, এটাকে আমরা বলি হচ্ছে বিকিরণ বর্ণালী। তার কারণটা হচ্ছে এখন মূলত ওর মধ্যে এনার্জি অনেক বেশি ছিল, সেই এনার্জি গুলোকে সে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার ফলে তুমি বর্ণালী দেখতে পাচ্ছ, এই জন্য আমরা এটাকে বলবো বিকিরণ বর্ণালী। বুঝিয়াছো? এই রিসিভ করো ফোনটা, এই যে বড় ফোনটা। হ্যাঁ, ধরো ধরো, কলটা কেটে গেছে মনে হয়। হ্যাঁ, গন। আচ্ছা, সো এরপরে দেখো, এই শোষণ বর্ণালীটাকে আমরা দেখতে পারি নাকি বিকিরণ বর্ণালীটা, বলো তো? মানে ইলেকট্রন যখন নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতরতে যায়, তখন আমরা মূলত দেখতে পারি, নাকি উচ্চতর থেকে নিম্নতরতে আসলে দেখতে পারি? বিকিরণের সময়, শোষণ বর্ণালীর সময় যেটা হয়, তখন মূলত সে আলো তার উপরে যা পড়ছে, মোস্ট অফ দ্য এনার্জি সে অ্যাবজর্ব করছে। সো এটা তো তুমি দেখতে পারবা না, তাই না? কিন্তু এর উপরে যেটা মানে ছিল, এর ভিতরে যেটা ছিল, সেটা যখন ছেড়ে দেয়, তখন তুমি মূলত দেখতে পারবা। তাহলে আমরা এর পাশে একটু ছোট্ট করে ক্রস দিয়ে দিচ্ছি, এটা আমরা আলোচনা করব না, আমরা আলোচনা করব মূলত এইটা। সো যেহেতু বোরের মতে ইলেকট্রন শিফট করতে হবে, কোন একটা শক্তি স্তর আছে, সেখান থেকে তাকে অন্য জায়গায় যেতে হবে, না গেলে তুমি আলো দেখতে পারবা না, তার কাছ থেকে কোনো বর্ণ পাবা না। তো এই জন্য আমরা দুইটা বিষয়ের কনসেপ্ট একটু নিয়ে নিব এখন, একটা হচ্ছে এনআই, একটা হচ্ছে তোমার এনএফ। আবারও বলতেছি, যেহেতু বোরের মতে ইলেকট্রন মাস্ট শিফট ইটস পজিশন ইন অর্ডার টু শো সাম কালার্স, তাহলে তোমাকে দুইটা জিনিসের ধারণা নিতে হবে, একটা হচ্ছে এনআই, একটা হচ্ছে এনএফ। সেই এনআই জিনিসটা কি? এনআই হচ্ছে ইলেকট্রনের আদি অবস্থান, যে ইলেকট্রন প্রথমে কোথায় ছিল। আর এনএফটা হচ্ছে ইলেকট্রন এর শেষ অবস্থান। এখন কেউ বলতে পারবা যে কেন আই আর এফ দিয়ে প্রকাশ করতেছি আমরা? এখানে কেন আই আর এখানে কেন এফ? ওয়াই আই অ্যান্ড এফ? হ্যাঁ, জারিফ বলতে পারছে আই মানে ইনিশিয়াল। আমি একটু লিখে দিচ্ছি, আই বলতে বুঝাচ্ছি ইনিশিয়াল, ইনিশিয়াল মানে বুঝো তো প্রাথমিক। আর এফ বলতে আমরা বুঝাচ্ছি হচ্ছে ফাইনাল, এফ আই এন এ এল, ফাইনাল, শেষ। বুঝিয়াছো?
সো এনআই আর এনএফ তোমরা একটু এভাবে চিন্তা করো, ধরো তুমি এখন যে কলেজে পড়ো ওইটা হচ্ছে তোমার এনআই, তুমি এখন যেখানে আছো। আর তুমি যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো ওইটা হচ্ছে তোমার এনএফ, ফাইনাল অবস্থান। বুঝতে পারছো? সো আমাকে একটু বলো, তুমি যে জীবনে কি ধরনের বর্ণ ছড়াবা এটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? তোমার কলেজের উপর নাকি তোমার ইউনিভার্সিটির উপর? কি মনে হয়? কলেজের উপর। তোমরা একই কলেজে যারা পড়তেছো তারা অনেকেই বুয়েটে যাবা, কেউ ঢাবিতে যাবা, কেউ মাটি কাটতে যাবা, কেউ রাস্তায় চার দোকানে বসে মানুষ দেখলে শীষ বাজাবা। তো আসলে তুমি ফাইনালি কই থেকে বেরোচ্ছ এটার উপর ডিপেন্ড করে, ইনিশিয়ালি কই ছিলা তার উপর ডিপেন্ড করে না। আমার কথা কি বুঝছো? ইনফ্যাক্ট ইভেন ইউনিভার্সিটির উপরও ডিপেন্ড করে না, মানে ইউনিভার্সিটির পরেও অনেক ব্যাপার আছে যে ফাইনালি তুমি কোন ফিল্ডে কাজ করতেছো, কি কি জিনিস শিখছো জীবনে, তোমার মন মেন্টালিটি কেমন তার উপরে ডিপেন্ড করে। যাই হোক, আমি বুঝাইতে চাচ্ছি যেটা, যে ইনিশিয়ালি কই ছিল তার উপরে আমরা নির্ভর করে কথাবার্তা বলবো না, আমরা বলবো হচ্ছে এনএফ এর উপর। তাহলে একটু লিখে রাখো সবাই, এনএফ এর উপর নির্ভর করে, এনএফ এর উপর নির্ভর করে বর্ণালীর সিরিজ বিভাগ করা হয়। সিরিজ মানে ক্লাসিফিকেশন, সোজা কথা, সিরিজ বিভাজন করা হয়। বুঝিয়াছো? ফাইনালি সে কোথা থেকে বেরোচ্ছে। যেমন ধরো একটা জিনিস, তুমি এখন নটরডেমে পড়ো, তো তুমি বুয়েটে ভর্তি হলা, তোমাকে বলবো আমরা বুয়েটিয়ান। কেউ একজন আজিমপুর গার্লস কলেজে পড়ে, আমি জানি না এই নামে কোনো কলেজ আছে কিনা, সো ওইখান থেকে সে বুয়েটে ভর্তি হয়েছে, তার মানে তার নামও কিন্তু বুয়েটিয়ান, তাদের দুইজনের মানে ক্যাটাগরি একই। বুঝছো? কেউ একজন বগুড়া আজিজুল হক কলেজ থেকে চান্স পাইছে, সেও বুয়েটিয়ান। আবার ওই তিন জায়গা থেকেই কেউ কেউ ধরো ঢাকা মেডিকেলে গেছে, তাহলে ডিএমসিয়ান। ব্যাপারটা এরকম আর কি। ইনিশিয়ালি কে কই ছিল তার উপর ডিপেন্ড করে না, ফাইনালি কে কোথা দিয়ে বেরোচ্ছে তার উপরে ডিপেন্ড করে হচ্ছে তোমার ওদের নাম দেওয়া হয়, ওদের সিরিজ ডিভিশন করা হয়। বুঝিয়াছো? কেউ একজন সিটি কলেজে ছিল, ওইখান থেকে সে ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে, তাহলে সে ঢাবিয়ান, এরকম আর কি। ফাইনালটা কই, ফাইনালটা কই, এটা ইম্পর্টেন্ট। আমার মাসুরের এনামে তিনজনের কলেজ তিন জায়গায় ছিল, ইমনের এনডিসি ছিল, আবার শাওনের এনডিসি ছিল, তাই না? সো ইনিশিয়ালি দেখো শাওনের আর ইমনের একই, সামির একই, সবাই নটরডেমের, কিন্তু ওদেরকে কিন্তু আমরা ফাইনালটা দিয়ে নাম দেই, তাই না? এই আর কি। আচ্ছা, এবার আসো বর্ণালী নিয়ে আরো একটু কথা বলতে হবে আমাদের। আমরা একটা কাজ করি, এখন আবার কি মাগরিবের আজান দিচ্ছে? আমরা একটা কাজ করি, আমরা এই ক্লাসের আমরা এখন তাহলে শেষ করে দিই, সমস্যা নেই। পরের ক্লাসটা আমরা একটু চাপ বেশি পড়বে তোমাদের, অনেকেই ব্রেক চাচ্ছে, প্লাস হচ্ছে নামাজের সময় হয়ে গেছে, তো তাহলে আমরা পরের ক্লাসে একটু টান দিব। ঠিক আছে? ওকে, ঠিক আছে। একজন বলছে স্যার আপনার হাতের লেখা বুঝতে পারি না। আমার হাতের লেখা আমি নিজেও বুঝতে পারি না, তুই কোত্থেকে বুঝবি? সো তুই বেটার আমার স্যারদের সাথে যোগাযোগ কর, যারা আমার হাতের লেখা দেখে আমার পরীক্ষা নাম্বার দিছে, পাস করাইছে। হ্যাঁ, তো তুই তাদের সাথে যোগাযোগ করলে বুঝতে পারবি। উম এই আর কি। ঠিক আছে, ওকে, টাটা।